প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রা। সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। পুরো আয়োজন জুড়ে বাবলি ইয়াসমিন আপনাদের সঙ্গে আছে। স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দেব তাদের সঙ্গে। আছেন আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মাহিন সরকার, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। স্বাগত জানাই এই আয়োজনে। দর্শক, গত কয়েকদিনের ঘটনা বিশ্লেষণ করে যদি আমরা বলতে চাই, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা এবং তার প্রেক্ষিতে একটি নির্মম ঘটনা আপনারা সবাই দেখছেন এবং সেই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেটিকে ঘিরে চারদিকে যে আশঙ্কা আসলে দানা বাঁধছে সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা তিনটি কলেজকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা দেখেছি। সেখানে ছাত্রদের একটা ভিন্ন রকম চিত্র আমরা দেখে পেয়েছি। আমরা আসলে 5 আগস্টের পর যে স্পিরিটে ছাত্রদের ছিল তার একটা ভিন্ন চিত্র সেখানে আমরা দেখেছি। সেটিকে ঘিরে নানা মহলে নানান সমালোচনার জন্ম দিয়েছে। সেই বিষয়গুলো তো থাকছে, সেই সাথে আমরা সকলের মনে এখন একটা প্রশ্ন আসছে যে আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলি, সেখানে যে আমাদের সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে বিষয়টি ছিল সেটি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে কিনা, এসব কিছু নিয়ে আজ আমরা আলোচনা করব। বিষয় নির্ধারিত হয়েছে উত্তরতম বাংলাদেশ সংকট ও ষড়যন্ত্র, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। জনাব আশরাফ কায়সার, আপনাকে দিয়ে একটু শুরু করি। সেটি হচ্ছে যে বলছিলাম শুরুতেই, ইসকনকে কেন্দ্র করে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি গোটা বাংলাদেশে চলছে। নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে একজন আইনজীবী তিনি আবেদন করেছেন। একই সঙ্গে ইসকনকে যেন সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়, সেই দাবি আসলে জানিয়েছেন সাজিদ আলম এবং হাসনাত আবদুল্লাহ। ইসকন নিয়ে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই শুরুতে। দেখুন, সবসময় ইসকনকে জানতাম অহিংস সংগঠন হিসাবে। যখন লন্ডনে যেতাম, নিউ ইয়র্কে যেতাম, আমরা মজা করে পড়তাম এটা হচ্ছে হরে কৃষ্ণ সংগঠন। তারা লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে হরে কৃষ্ণের জন্য গান গাইতেন, তহবিল তুলতেন, বিনামূল্যে খাবার দিতেন। এইটি আমার কাছে ইসকনের পরিচয়। কিন্তু এবার আমি ইসকনকে নতুন আলোতে দেখলাম এবং চট্টগ্রামে এবং রংপুরে তাদের যে জনসভা দেখলাম, তাদের যে শারীরিক অঙ্গভঙ্গি দেখলাম, তাদের যে পোশাক আশাক দেখলাম এবং তাদের যে হুঙ্কার দেখলাম, সেটি দেখে মনে হলো এটা কোন ইসকন। কেননা আমি যে ইসকনকে চিনি বা যারা পৃথিবীতে তারা যেভাবে পরিচিত, তার সাথে আমি ঠিক মিল পেলাম না। আমার মনে হলো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে, বিশেষ করে শেখ হাসিনার বিদায়ের পর বা পলায়নের পর, আপনি দেখেছেন যে বিভিন্নভাবে হিন্দু ধর্মাবলম্বী মানুষকে আমরা আন্দোলনে দেখেছি, রাজপথে দেখেছি, সহিংসতা করতে দেখেছি, হুমকি দিতে দেখেছি। এমনকি প্রতিবেশী দেশ তাদের নিয়ে রাজনীতি করছেন এমনটি মনে হয়েছে। আওয়ামী লীগ তো করছেই। সেই সঙ্গে আমার মনে হয়েছে যে সর্বশেষ সংযোজন হচ্ছে ইসকন, যারা আমার কাছে একটা অহিংস সংগঠনের পরিচয়ে পরিচিত। তাদেরকে আমি হঠাৎ দেখলাম যে তাদের এত জনসমাবেশ, এতটা জমায়েত, এতটা সহিংসতার কথা বলা, অথবা হঠাৎ করে তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলা। কি মনে হচ্ছে হঠাৎ করে তারা এত দাবি দেওয়া নিয়ে এতটা সংঘবদ্ধ হয়ে এতটা কঠোরভাবে কেন রাজপথে নেমে এলো? আমার কাছে হঠাৎ মনে হয়েছে এটি স্বাভাবিক না। এটি তাদের যে স্বাভাবিক পরিচয়, সেই দিক থেকে আমার কাছে তাদেরকে খুব পরিচিত মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে প্রতিবেশী ভারত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে ব্যাপক রাজনীতি করছে। সেই দেশে কিন্তু এই রাজনীতির একটা ফসল বিজেপি ঘরে তোলে, আবার এই দেশে আওয়ামী লীগ সেই রাজনীতির ফসল ঘরে তোলে। কাজে আমার কাছে মনে হয়েছে যে ইসকন কি কোনো রাজনীতির গুটি হিসাবে ব্যবহৃত হচ্ছে কিনা, এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে, এই সরকারকে অস্থিতিশীল করে কোনো ফায়দা লোটার চেষ্টা করছে কিনা। এবং আপনি দেখেন যেভাবে তাকে গ্রেফতার করা হলো এবং তার জামিনের সময় আদালতে যে ঘটনাগুলো ঘটলো, এবং অ্যাডভোকেট সাইফুল যেভাবে আপনার নিহত হলেন, তাকে হত্যা করা হলো, সেই জায়গাটাই মনে হয়েছে যে দেখুন, এখন কিন্তু বলা হচ্ছে যে হয়তো আরও বিশৃঙ্খলাকারী, আরও ষড়যন্ত্রকারী, দুষ্কৃতকারীরা ওই সময় থাকতে পারে। কোনো স্টিল ছবি দেখে আমার মনে হচ্ছে যে পলাতক শক্তির সঙ্গীরা সেখানে ছিল হয়তো, কিন্তু দায়িত্ব তো ইসকনের। কারণ আপনি যদি তার জনসভায় কিছু ঘটে, অথবা তাকে জামিনে মুক্তি আনতে গিয়ে আদালত প্রাঙ্গণে কিছু ঘটে, এই দায়িত্ব কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস এবং তার সংগঠনকে নিতে হবে। কাজেই আমরা এখানে একটা গভীর ষড়যন্ত্র দেখছি। মনে হচ্ছে সংগঠনটি ব্যবহৃত হচ্ছে ভারতের কলকাঠিতে, আওয়ামী লীগের প্রচারণায়, এবং দেশকে অস্থিতিশীল করে পূর্ব অবস্থায় বা পূর্বের শক্তিকে ফেরত আনা, অথবা বাংলাদেশকে নিয়ে আরও বড় কোনো ষড়যন্ত্রের পটভূমি তৈরি করার
জন্য ইসকন ব্যবহৃত হচ্ছে। একটা প্রশ্ন রেখে যায়, সেটি হচ্ছে যে যেহেতু ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, সেটা আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছি, নিশ্চিতভাবেই নির্দিষ্ট করা সম্ভব যে কারা আসলে এর সাথে জড়িত ছিল। সেটি আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব আসলে বের হয়ে আসবে। তখন তো আসলে ষড়যন্ত্রটা, আপনার কাছে নিশ্চয়ই এটাও মনে হবে যে ষড়যন্ত্রটা আসলে যত দ্রুত উন্মোচন হয় ততই আসলে সকলের জন্য। আমি শুধু একটি লাইন বলি যে একটি হচ্ছে যে যারা হত্যা করেছেন 6 জনকে শনাক্ত করা হয়েছে, এটি হচ্ছে যে একটি শারীরিক প্রক্রিয়া। কিন্তু আমি আজকে আপনার স্টুডিওতে আসার সময় একজন হিন্দু নেতাকে দেখলাম, যিনি বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে বায়ারদেরকে একটি ইমেল করেছেন যে H&M এবং আপনার যারা আমাদের এখান থেকে কেনাকাটা করেন, লিখেছেন যে বাংলাদেশে 5ই আগস্টের পরে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, সহিংস আক্রমণ হচ্ছে, রক্তপাত হচ্ছে, আপনারা কি রক্তপাত যুক্ত পোশাক কিনবেন কিনা। তার মানে ষড়যন্ত্রটি অর্থনৈতিক, ষড়যন্ত্রটি রাজনৈতিক, ষড়যন্ত্রটি শুধু ওই 6 জনকে দিয়ে একটি হত্যার বিচার করলে হবে না, পুরো শিকড় থেকে দেখতে হবে এদের উৎপত্তি কোথায়, তারা কি করতে চাচ্ছেন এবং কোথায় যেতে চাচ্ছেন। একেবারেই আপনার কাছে তাহলে যেহেতু এটার উত্তর পেয়ে গেলাম, আরেকটা প্রশ্ন রেখে যাই, সেটি হচ্ছে যে গণমাধ্যমের যেহেতু আপনি কথা বলছিলেন, আমরা আসলে বহিঃশক্তি অভ্যন্তরীণ শক্তির কথা যখন বলি, তাহলে আমাদের যে গণমাধ্যম আছে সেটির পাশাপাশি বাইরের যে গণমাধ্যম, রয়টার্সের একটি বিষয় আছে, সেটি নিয়েও নিশ্চয়ই কথা বলে। মোহাম্মদ মাহিন সরকার, আপনার কাছে আসছি। সেটি হচ্ছে যে এই যে সাম্প্রদায়িক আমাদের যে সম্প্রীতির বাংলাদেশের কথা আমরা আসলে বলি, যে সকলের মধ্যে, এমনকি 5 আগস্টের পর সকলেই বলছিল, অন্তর্বর্তীকালীন সরকারও বলছিল যে কোনোভাবেই সেটা নষ্ট হতে দেওয়া যাবে না, সব ধরনের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তখন এরকম একটা অপ্রীতিকর ঘটনা এবং ভয়াবহ একটি পরিস্থিতির তৈরি হয়েছে। আপনারা তাদেরকে এখন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ইসকনকে আসলে শাস্তির দাবি করছেন। ছাত্র সমাজে এখন হিন্দুত্ববাদ রুখে দাও, আমি আপনার মন্তব্য একটু জানতে চাইব। জি, আমি এই মন্তব্যটি করেছি এবং এটা আমি বরাবরই বলি, অনেক আগে থেকেই আমি এই ব্যক্তিগতভাবে স্লোগান ধারণ করতাম এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা সেই কথাই বলতে চাই। এখন হিন্দুত্ববাদ বা ভারতীয় যে আগ্রাসন, সেটি নিয়ে অনেক কথা আছে এবং আপনারা জানেন যে ছোট করে বলবেন হিন্দুত্ববাদ বলতে এখানে আসলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? বলতে ভারতীয় যে আগ্রাসনবাদ এবং ভারতের যে নব্য ঔপনিবেশিক চরিত্র, সেই চরিত্রের একটা বিশেষণ এটি যে হিন্দুত্ববাদ মানে এটি কিন্তু হিন্দুদের প্রতিনিধি তেমন নয়, এর মধ্যে ব্রাহ্মণ্যবাদ যুক্ত আছে, এর মধ্যে এলিটিজম বা উত্তর ভারতীয় যে সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার চেষ্টা বাংলায়, সেটি অনেক আগে থেকে হয়েছে। এটি একটি ঐতিহাসিক ডিবেট, আমি সেদিকে যাব না, তার প্রচেষ্টা আছে। সেই জায়গা থেকে আমি বলেছি যে হিন্দুত্ববাদ রুখে দাও। এখন এটার যে উদ্ভব 1963 সালে, আমি যদি খুব ভুল না করে থাকি, এই ইসকনের যাত্রা শুরু, এবং ইসকনের যিনি যাত্রা শুরু করেছেন তাকে কিন্তু এই ইসকন প্রতিষ্ঠার পরপরই ভারত থেকে তাকে নিষিদ্ধ করা হয়। ভারতের যারা ধর্মগুরুরা আছেন তারা কিন্তু তাকে নিষিদ্ধ করেন এই কারণে যে এর মধ্যে জায়নবাদী যে বীজ এবং দর্শন এর মধ্যে লুকায়িত আছে। আলটিমেটলি এটি কিন্তু একটি ভারতীয় আগ্রাসনবাদ বা ভারতীয় যে ঔপনিবেশিক যে চরিত্র, সেই চরিত্র আসলে ধারণ করে বিধায় আমি আসলে সেটিকে সামগ্রিকভাবে হিন্দুত্ববাদ রুখে দাও এই স্লোগানটি দিয়েছি এবং দিয়ে যাব। আচ্ছা, আর নিষিদ্ধ করার যে বিষয়টি, সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনারা নিষিদ্ধ করার কথা বলছেন, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, সে সময় নিষিদ্ধ করার প্রক্রিয়াটা আসলে কি হবে, সরকার সেটা কিভাবে করবে, আপনাদের পক্ষ থেকে কি ধরনের? দেখুন, যেভাবে প্রকাশ্যে সাইফুল ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এটি তো ফুটেজ সবার সামনে আছে, এবং এটি এজন্য নয় যে একটি ঘটনা ঘটেছে, এটি এজন্য যে তারা এর আগেও ঘটনা ঘটিয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশের অন্যতম একটি প্রভাবশালী ঘটনা এবং জনমনে দাগ কাটা একটি ঘটনা, সেটি হলো আবরার ফাহাদের হত্যাকাণ্ড। সেখানেও কিন্তু একজন ইসকন সদস্য সে যুক্ত ছিল এবং তাদের হাত আসলে কত বড় তার প্রমাণ সে কিন্তু সেই দোষ থেকে বা সেই অভিযোগ থেকে কিন্তু মুক্তি পেয়েছে, বিচারিক প্রক্রিয়াতেই মুক্তি পেয়েছে। তো আসলে ইসকন যে আসলে বাংলাদেশের যে প্রচলিত সিস্টেম আছে সেই সিস্টেমের ভিতরে প্রভাব খাটাতে সক্ষম, এটি তারা অনেক আগেই প্রমাণ করেছে। এবং বাংলাদেশের কুড়িগ্রাম অঞ্চলে তারা একটি ঘটনা ঘটিয়েছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইসকনের যে উগ্রবাদী ঘটনা তারা কিন্তু ঘটিয়েছে, এবং তাদের একটি কমন দর্শন হলো যারা দলিত সম্প্রদায় বা হিন্দু বা সনাতন ধর্মের যারা একটু নিচু বর্ণের, তাদের ভাষায়
নিচু বর্ণের যারা আছে তাদেরকে কিন্তু তারা সমর্থন করে না, বা তাদের যে অধিকার সেটি নিয়ে কিন্তু তারা কথা বলে না। আচ্ছা, তারা ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে চায়, যেটি উত্তর ভারতের সংস্কৃতি, সেটি বাংলার উপর চাপাতে চায়। সেই কারণে এই হিন্দুত্ববাদের সাথে আমাদের লড়াই। আমরা এটিকে দেখি একটি আগ্রাসনবাদ বা একটি ঔপনিবেশিক চরিত্র হিসেবে। সেটি আসলে এই যে আপনি বলছেন হিন্দুত্ববাদকে আপনি ব্যাখ্যা করলেন এখানে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি সবাই কিন্তু জেনে শুনে সেটি ব্যবহার করছে না, এবং আমরা যে একটা টেনশনের মধ্যে গোটা বাংলাদেশ রয়েছে যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে বিষয়টি সেটি বিনষ্ট হয়ে যায় কিনা, আমরা একেবারে আরও স্পষ্ট করে যদি বলি সাম্প্রদায়িক যে অস্থিরতা সেটি তৈরি হয় কিনা সেটি, এবং দেশে বিদেশ থেকেও তো নানা ধরনের ষড়যন্ত্রের কথা আমরা জানি, বিভিন্ন মিডিয়ার কথা জানি, সেখানেও নানাভাবে ছড়াচ্ছে। এক্ষেত্রে সরকারকে আসলে কতটা কৌশলী হওয়া উচিত, বা আপনাদের কৌশলী হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? আমাদের অবশ্যই কৌশলী হওয়া উচিত, এবং আমরা সেই অবস্থানেও আছি। আমরা আসলে কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য কিংবা মানুষকে কোনোভাবে প্রভাবিত করতে পারে এবং তাদের যে ঐক্য সেটি বিনষ্ট করতে পারে সে ধরনের কোনো বক্তব্য আমরা কখনো দেইনি এবং দেবও না। তবে আমরা চাই ছাত্র সমাজ রাজপথে প্রয়োজনে যেভাবে ছিল ইতপূর্বে এখনও তারা রাজপথে থাকবে, কারণ ছাত্র সমাজ যখন আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় তারা রুটিন লাইফে ফেরত গিয়েছে, কিন্তু দেশমাতৃকার রক্ষার জন্য তাদেরকে প্রয়োজনে রাস্তায় নামতে হবে। এজন্য যে অনেকে এই বিষয়কে মিস ইন্টারপ্রেট করতে পারেন যে ছাত্র সমাজ কেন বারবার রাস্তায় নেমে আসবে। বাংলাদেশের এই মুহূর্তের বাস্তবতা এটি, আপনি যদি পুলিশের কাছে কোনো বিষয়ে সরাসরি হেল্প চান তারা কিন্তু কুইক রেসপন্স করছে না। আমরা যাত্রাবাড়ির ঘটনা দেখেছি, এটি তার প্রমাণ। এটিতে আমি একটু পরে ব্যাখ্যা করব। এবং যেখানে এই ঘটনাটি ঘটলো, সাইফুল ভাইকে হত্যা করা হলো, সেখানে কিন্তু পুলিশ রেসপন্স করেনি, বিধায় এই ঘটনাটি ঘটেছে। কেন? সেখানে প্রশাসন ছিল না, পুলিশ ছিল না। তো ছাত্র সমাজ আসলে আমি বলবো যে বাংলাদেশের আর্মলেস আর্মি। প্রশাসনের ভূমিকাটা কেমন, মানে কিরকম দেখছেন আপনারা? আমরা আমাদের জায়গা থেকে প্রশাসনের কাছ থেকে খুব বেশি দ্রুত তড়িৎ গতিতে যেখানে অ্যাকশন নেওয়া দরকার সে ধরনের কোনো অ্যাকশন নিতে দেখিনি। কারণ এই ঘটনাগুলো কিন্তু ঘটে আসছে, এমন না যে হুট করে একটা মুহূর্তে ঘটে গেল। যদি আপনি এই যে চিন্ময় কৃষ্ণ দাস, তারা বিভিন্ন সময় রাস্তায় নামছে, এবং যখন তারা নামছে বড় পরিসরে নামছে, সেখানে নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেই খবরটুকু নিশ্চয়ই সকলের জানার কথা, ছাত্র সমাজের জানার কথা, অন্তর্বর্তীকালীন সরকারের জানার কথা। সেখান থেকে দুর্ঘটনা, সেই প্রস্তুতিগুলো কি থাকছে না? দেখুন, প্রশাসনের কাছ থেকে আসলে আমরা তেমন প্রস্তুতি দেখতে পাইনি, এবং সেই কারণে আসলে এই ঘটনাগুলো ঘটছে, এবং তারা পূর্বে ঘোষণা করেই ঘটনাগুলো ঘটাচ্ছে। তো প্রশাসন আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে কিছুটা নিষ্ক্রিয়, যতটুকু কুইক রেসপন্স করা দরকার ছিল আসলে তারা করছে না, এবং তার ফলেই কিন্তু এই ঘটনাগুলো। সেই জন্য কি আপনারা বিশেষ কোনো পরিকল্পনা করছেন কিনা সেগুলো নিয়ে একটু জানতে চাইবো। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছিলাম, এই যে গণমাধ্যমের 5 আগস্টের পরবর্তী সময় থেকে আমরা দেশি বিদেশি গণমাধ্যমে নানান ভুল তথ্য বাংলাদেশের ব্যাপারে আমরা ছড়িয়ে পড়তে দেখছি। একেবারে রয়টার্স যখন আসলে ভুলভাবে কোনো কিছু ব্যাখ্যা করে, সেটি আমাদের জন্য অনেক বেশি কনসার্নের বিষয়। আপনার কাছে কি মনে হয় এগুলো কেন মানে থামানো যাচ্ছে না কেন? প্রথমত বলি, 5ই আগস্ট থেকে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ব্যাপারে আমরা যখন আজকে কথা বলছি এ পর্যন্ত প্রোপাগান্ডা করছেন, মিথ্যা তথ্য দিচ্ছেন, তাদের একটা হিন্দুত্ববাদের ন্যারেটিভ তারা প্রচার করছেন। যেটি মাহিন বলছিল, হিন্দুত্ববাদ হচ্ছে তার রাজনৈতিক চেহারাটি। এটি কিন্তু হিন্দু ধর্ম না। হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতি করে আধিপত্যবাদ কায়েম করার একটি চেষ্টা, যেটা বাংলাদেশের উপরে 15 বছর তারা কায়েম করে রেখেছিল, যে বাংলাদেশ হচ্ছে ভারতের একটি কলোনি। এখন সেই উপনিবেশটি যেহেতু ছাত্র জনতার হাতে মুক্ত হয়েছে, এটি ভারত মেনে নিতে পারছে না। কাজেই আপনি যে রয়টার্সের উদাহরণটি দিলেন, আপনি দেখুন যেই পুলিশের কোনো লোক এই বিষয়ে বলেনি, রয়টার্স আসলে বলেছে যে এই অ্যাডভোকেট ওই আপনার চিন্ময় কৃষ্ণ দাসের উকিল ছিলেন, এই কারণে তাকে পিটিয়ে মারা হয়েছে। কত বড় মিথ্যাচার! এবং রয়টার্সের মতো একটি বিশ্বের নামকরা প্রতিষ্ঠানের তার কাছ থেকে কিন্তু আমরা আশা করি না। আপনি জানেন কি না যে মানে কাকতালীয় নাকি সুপরিকল্পিত জানি না, রয়টার্সের ঢাকা প্রতিনিধিও কিন্তু হিন্দু ধর্মের একজন মানুষ। কাজেই এই যে আপনার A to B মিলে যাওয়া, এবং আমি মনে করি যে এই ইসকনের ব্যাপারটি 3টা লেয়ার আছে। একটা হচ্ছে তারা মাঠে জড়ো হচ্ছেন, 2 হচ্ছে ভারত সরকার
সাথে সাথে তাদেরকে সমর্থন দিচ্ছেন অথবা তাদের আটকের নিন্দা করছেন। এবং 3 হচ্ছে ভারতীয় মিডিয়া পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দু জনগোষ্ঠীর কাছে পরাজিত হতে যাচ্ছে। আমি আজকে দেখে এলাম এরকম। তার মানে হচ্ছে যে আন্তর্জাতিক মিডিয়া, বিশেষ করে ভারতীয় মিডিয়া আমাদের পুরোপুরি এগেনস্টে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিরুদ্ধে। কোনো আন্তর্জাতিক মিডিয়া যেহেতু তারা মানবতার চশমা দিয়ে বাংলাদেশকে এবং বিশ্বকে দেখতে চায়, যদিও গাজাকে তারা দেখতে পারে না ওইভাবে, লেবাননকে তারা ওইভাবে দেখতে পারে না, কিন্তু আমাদের জন্য তাদের মানবতার চশমা কিন্তু খুব স্ট্রং। সেখানে কিন্তু তারা ভুল যেটি করে সেটি হচ্ছে রাজনৈতিক পরিচয় ভুলে যায়, তারা ধর্মীয় পরিচয়কে সামনে আনে, যে একে আহত করা হচ্ছে বা আক্রমণ করা হচ্ছে তার ধর্মীয় পরিচয়। কিন্তু ওই লোকটি যদি ফ্যাসিবাদী শাসনের অংশ হয়ে থাকে অথবা ফ্যাসিবাদী শাসন কায়েম করে থাকে, সেখানে তো তার ধর্মীয় পরিচয় মুখ্য না। কাজে আন্তর্জাতিক মিডিয়ার এমন একটি সমস্যা। দেশীয় মিডিয়ার যেটি সমস্যা হচ্ছে, আমরা কেউ দায়িত্বশীল এবং অনুসন্ধানী সাংবাদিকতা ভুলে গেছি 15 বছরে। ফলে আমরা 5ই আগস্টের পর থেকে আরেক ধরনের প্রোপাগান্ডামূলক, বুঝে না বুঝে গুজবমূলক অথবা ক্লিকবিট অথবা ইউটিউবে যেটা মানুষ খাবে, কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সেগুলো প্রচার করছেন। যেমন দেখেন, আপনি যখন গণমাধ্যমের অফিস আক্রমণ করতে বলেন তখন বিশ্বে আপনি কি বার্তা দেন? আপনি বার্তা দেন যে মত প্রকাশের স্বাধীনতা নাই। কাজেই আমাদেরকে খুব সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আমি মাহিনের সাথে শুধু যোগ করি, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে দেখছি না, প্রশাসনকে কাজ করতে দেখছি না। যাত্রাবাড়ির ঘটনায় কিন্তু কবি নজরুল কলেজ বলেছে আগামীকালকে তারা এই কাজ করবে। আলাদা করে আলোচনা করব। একটু বলে, আপনি বলছেন যখন ইসকন সম্পর্কে আপনার একটা ধারণা ছিল, কিন্তু আপনি এখন ভিন্ন চরিত্রে আপনি দেখতে পাচ্ছেন। মাহিন যেমন বলছিলেন যে হিন্দুত্ববাদ রুখে দাও, তার ব্যাখ্যা তিনি করছেন, কিন্তু সেই ব্যাখ্যা কিন্তু আমরা সবাই জানি না। যে বিষয়টি আমার, যে প্রশ্নটি আমার, সেটি হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের যে মানুষগুলো বাংলাদেশে আছে বা বাংলাদেশি যারা, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক, যারা রাজনীতির সঙ্গে নেই, যারা এর কোনো কিছুর সঙ্গে নেই, তাদের কাছে হিন্দুত্ববাদটা আসলে কি? আচ্ছা, তারা আসলে গুলিয়ে ফেলেছেন। তারা মনে করছেন যে এটি ধর্মীয় ব্যাপার, এটি এই ধর্মের লোকদের একসাথে হইতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, অ্যাডভোকেট সাইফুলের হত্যার পরে আপনি কজন হিন্দু ধর্মের মানুষকে নিন্দা করতে দেখেছেন? আমি সেটাই জানতে চাচ্ছি যে তাদের মধ্যে ভুল বার্তা তাদের মধ্যে চলে যাচ্ছে। বিশ্বজিৎকে যখন মারা হয়েছিল আমি অনেক মুসলমানদেরকে নিন্দা করতে দেখেছি। আমরা মানে মত পথ পেশা বাদ দিয়ে আমরা মনে করেছি একজন নাগরিককে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। অ্যাডভোকেট সাইফুলকে যেভাবে হত্যা করা হলো, আমি দুঃখজনকভাবে খেয়াল করলাম আমাদের হিন্দু ধর্মের মানুষরা সেটি নিন্দা করলেন না। আচ্ছা, এখানে আমার আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে ইসকন কেন্দ্রিক জমায়েত, ইসকন কেন্দ্রিক উগ্রবাদের কথা যদি বলে থাকি, কিন্তু অ্যাডভোকেট সাইফুলকে যখন মারা হয়েছে, কারা মেরেছে আমরা কি এখনো নিশ্চিত যে ইসকনের সদস্য ছিল? দেখুন, ইসকনের আহ্বানে লোক জড়ো হয়েছিল আদালত প্রাঙ্গণে, এবং ইসকনের কোনো সদস্য, এমনকি যে 6 জনকে গ্রেফতারের কথা শুনছি বা যে 6 জনকে শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যেও কি ইসকনের কেউ আছে? ইসকনের সদস্য রয়েছে, আবার ছাত্রলীগের সদস্য রয়েছে, আওয়ামী লীগের সদস্যও রয়েছে। কাজে আমাদের এখন পরিষ্কার ভাগ করে ফেলতে হবে। দেখুন, পতিত সরকারের যে সন্ত্রাসী গোষ্ঠী যারা ছাত্র জনতার উপর আক্রমণ করেছিল, তারা এখন প্রতিটা ঘটনায় আছে। যাত্রাবাড়িতে ছিল, তিতুমিরে ছিল, ব্যাটারিতে ছিল, ইসকনেও আছে। আপনি এখন খুঁজে বের করতে হবে যে তারা ইন্ধন দিচ্ছে কিনা। এখন যখন আপনি কোনো আন্দোলনের ডাক দিবেন, আপনাকে খুব সতর্ক হতে হবে যে পতিত পরাজিত শক্তি আপনার মুখোশ পরে কোনো নাশকতা করছে কিনা। যেমন দেখেন, তিতুমিরের ছেলেরা যে ট্রেনে পাথর ছুড়ল, ওই ট্রেনে যদি কোনো নাশকতা হতো তার দায় কে নিত? এটি কিন্তু আমরা একেবারেই প্রত্যাশা করি না, বিশেষ করে একদমই করছি না। দেখুন, আমি চেয়েছিলাম অন্তর্বর্তী সরকার এমন আহ্বান দিবেন যে আগামী 100 দিন বা 300 দিন আপনি কোনো আন্দোলন করবেন না। আমরা সরকারটিকে স্থিতি করি, যেখানে আমাদের পুলিশ নাই, যেখানে আমাদের প্রশাসন দলীয়, সেই জায়গাটিতে মানুষের একটা দায়িত্বশীল ভূমিকা আছে। আমরা ঠিক উল্টোটা দেখলাম। আমরা ছাত্রদেরকে অস্থির হতে দেখলাম, সহিংস হতে দেখলাম। আমরা ছাত্রদের এই অবস্থানটা কেন দেখতে হলো সেটি নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো। একজন দর্শক আছেন, তার প্রশ্ন একটু নিয়ে আসতে চাই। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রায়। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল হোসেন বলছিলাম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আপনার প্রশ্ন করুন। আবুল হোসেন, আপনার প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আবুল হোসেন, মৌলভীবাজার, সিলেট থেকে। জি, আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। আমি বলতে চাচ্ছি, আমি প্রশ্ন, পৃথিবীর অনেকগুলা দেশে ইসকন নিষিদ্ধ করেছে, এবং কিছুক্ষণ আগে সমন্বয়ক একজন ছাত্র উনি বললেন যে ইসকন অলরেডি, যে ইসকন যে আবির্ভাব করেছিল, ইসকনের যে উদ্যোক্তা, যে সংগঠক, উনাকে ভারত থেকে বহিষ্কার করেছে। আজকে ভারত অলরেডি কিছুক্ষণ আগে আমরা একটা নিউজে দেখলাম
আমাদের ভারতের হাই কমিশনে ইসকনের ব্যাপারে ওনারা গিয়ে আমাদের ভারতের কলকাতার হাই কমিশনে ওনারা রিপোর্ট করেছে এবং বলেছে আমাদের সাথে তাদের এই বিভিন্ন পণ্য আদান প্রদানের রাস্তাগুলা বন্ধ করেছে। আমি আশরাফ সাহেব বলতে চাই ইসকন নিষিদ্ধ করলে আমাদের কি হবে, এবং আজকে যারা বাংলাদেশে এই ইসকন এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও তাদের পক্ষে যারা সাফাই যাচ্ছে তাদের ব্যাপারে উনি কি বলবেন? এই মুহূর্তে একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার প্রশ্ন নিয়ে আসতে চাই। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন বলছিলাম কাউখালী থেকে। জি বলবেন। আমার প্রশ্ন হলো, বর্তমান উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির পিছনে বা নেপথ্যে যারা কল কাঠি নাচছেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার কোনো সুযোগ আছে কিনা? আর যদি নাই থাকে তাহলে আমি সেক্ষেত্রে বলবো বাংলাদেশে বর্তমানে গোয়েন্দা সংস্থা আমি মনে করি খুব শক্তিশালী। বিগত দিনের গোয়েন্দা সংস্থা ছিল, বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের গোয়েন্দা সংস্থা অনেক তথ্যপত্র বের করছেন। কিন্তু আমি কাউসার সাহেবের কাছে প্রশ্ন রাখি, আপনি কি মনে করেন বর্তমান গোয়েন্দা সংস্থা তদন্তের মাধ্যমে এই ধরনের লোকদেরকে বের করে আইনের আওতা আনতে পারবে? অসংখ্য ধন্যবাদ খসরু, আপনি থাকুন আমাদের সঙ্গে। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে যেহেতু প্রশ্নটি করেছে আপনি উত্তরটি দিন। আমি আপনাকে বলি যে শুধুমাত্র প্রকাশ্যে কারা খুন করেছে তারাই কিন্তু তদন্তের আওতায় আসবে তা না, নেপথ্যের কুশীলব কারা, এটি আরও জরুরি। খসরু ভাই যেটি বলেছেন, এবং আমার মনে হয় এটি সরকারের ক্ষমতা আছে, বের করতে হবে, এবং এগুলো বের করা ছাড়া আর কোনো পথ আমাদের খোলা নাই। তবে আপনার গোয়েন্দা সংস্থা আপনাকে হেল্প করছে কিনা, পুলিশ করছে কিনা, ডিজিএফআই করছে কিনা, এই প্রশ্ন আমার রয়েছে। কারণ আমি অনেক ক্ষেত্রে প্রমাণ পেয়েছি সরকারটি অসহায় এবং সরকারটি কিছুটা নভিস, এবং তাদেরকে ব্যুরোক্রেটরা চালাচ্ছেন, এবং আমলারা আপনাকে পচা পচা সব বুদ্ধি দেন, গণবিরোধী বুদ্ধি দেন, তারা আপনাকে ভয়ভীতি দেখান, এবং আপনি যেহেতু এই পদগুলোতে অতীতে সরকারের অনেকেই কাজ করেনি, তারাও তাদের বুদ্ধিতে বিভ্রান্ত হচ্ছেন। আমরা যদি ইসকনের ব্যাপারে আগের যে দর্শক প্রশ্ন করেছিলেন তার নিষিদ্ধ করার ব্যাপারটি দেখুন, আমরা গ্লোবালি তার যে ইমেজ এখন জানি, এবং সহিংসতার যে বিবরণ আমরা বাংলাদেশে দেখলাম, বিশেষ করে অ্যাডভোকেট সাইফুল হত্যার ভেতর দিয়ে, অথবা রংপুরে জনসভা, অথবা চট্টগ্রামের জনসভা, এবং যেভাবে তারা অস্থিরতা তৈরি করছে, দেশকে অস্থিতিশীল করছে, এবং প্রতিবেশী দেশ তাদের উপরে ভর করে বাংলাদেশের শাসনকে ব্যাঘাত ঘটাতে চাচ্ছে। আমার মনে হয় যে যেহেতু কোর্টে এরকম একটি আপিল করা হয়েছে যে বিচারের ব্যবস্থা এবং নিষিদ্ধের ব্যবস্থাটি আমার মনে হয় প্রক্রিয়াধীন আছে, এবং এটি নিয়ে আমরা পজিটিভলি চিন্তা করতে পারি। এবং আপনার আরেকটা জিনিস মনে করতে হবে যে প্রশাসনিকভাবে না করে আমরা যদি বিচার বিভাগের ভেতর দিয়ে করি, সেটির সুদূর প্রসারী ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। জি, অসংখ্য ধন্যবাদ। মাহিন সরকার, আপনিও একটু উত্তর দেন, যেহেতু আশরাফ কায়সার দুটি প্রশ্নের উত্তর দিয়েছেন। ইসকন নিষিদ্ধ করলে আমাদের কোনো সমস্যা হবে কিনা, বা বাংলাদেশের উপরে প্রভাব, কেননা এরকম শোনা যাচ্ছে যে সেখান থেকে আসলে পণ্যবাহী যে ট্রাকগুলো আছে সেগুলো ঢুকতে দেওয়া হচ্ছে না বাংলাদেশে। এই ধরনের প্রশ্নটি, তার প্রশ্নের মধ্যে এরকম তথ্য ছিল, এবং তিনি বলেছেন যে সেই হাই কমিশন থেকে যখন আসলে বিবৃতি দেওয়া হয় ইসকনের জন্য, সেটিকে আসলে কিভাবে মোকাবেলা করা হবে? তার আগে আসলে বাংলাদেশের কূটনৈতিকভাবে বিষয়টা দেখা উচিত যে বাংলাদেশ যদি ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে এবং তাদের কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে, তাহলে কেন ভারত সেটি মানতে নারাজ হবে, বা ভারতের সেখানে সমস্যা কি, সেটি আসলে ভারতের কাছে কূটনৈতিকভাবে জানতে চাইতে পারে বাংলাদেশ সরকার। এবং যেটি আর কি এক ভাই প্রশ্ন করছিলেন যে বাংলাদেশের সাথে যে ভারতের চলমান আমদানি রপ্তানি প্রক্রিয়া, সেই আমদানি রপ্তানি প্রক্রিয়াকে বন্ধ করার জন্য একটি পক্ষ ভারতে বাংলাদেশ হাই কমিশনের সামনে সেটি আর কি আবেদন করেছেন তারা ভারত সরকারের কাছে। তো আসলে বাংলাদেশ আর ভারতের যে সম্পর্ক, আমি আগেই বলেছি যে বিগত দিনগুলোতে বা ফ্যাসিস্টের দিনগুলোতে আসলে বাংলাদেশের উপরে বা বাংলাদেশের সরকারের উপরে হিন্দুত্ববাদী যে শক্তি, আমি কিন্তু আবারও ব্যাখ্যা করছি, এটি আসলে ভারতীয় আগ্রাসনবাদ বা ঔপনিবেশিক যে শক্তি, সেটি কিন্তু খুব দারুণভাবে কার্যকর ছিল। এখন খুব স্বাভাবিকভাবেই আমাদের গণ অভ্যুত্থানে অন্যতম একটি ডাইমেনশন, অন্যতম একটি মাত্রা ছিল যে ভারতীয় আগ্রাসন বিরোধী এটি অভ্যুত্থান, এটি একটি মাত্রা। তো খুব স্বাভাবিকভাবে আমাদের উপরে তারা একটু অসন্তুষ্ট থাকতেই পারে, কিন্তু একটি রাষ্ট্র আসলে পুরোপুরিভাবে একটি রাষ্ট্রের উপরে নির্ভর অন্য একটি রাষ্ট্রকে ছাড়া চলতেই পারবে না, তেমন ভাবনা থেকেও আসলে আমাদের বের হয়ে আসা উচিত। কিন্তু সুসম্পর্কের জায়গাটুকু কিন্তু একা বাংলাদেশের রক্ষার দায় না, সেটি ভারতেরও রক্ষার দায় আছে। আমি যদি
বলি যে বাংলাদেশের যে কৃষি উৎপাদন ব্যবস্থা, ভারতের যে সাথে বাংলাদেশের যে অভিন্ন নদীগুলো আছে, সেখানে ভারত যে অন্যায্য কাজগুলো করেছে, তার ফলে কিন্তু আজকে বাংলাদেশের উত্তরবঙ্গকে বলা হয় মঙা অঞ্চল। তারা বাংলাদেশে হেভি ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠা হতে দিচ্ছে না। বাংলাদেশে যে গার্মেন্টস সেক্টরগুলো আছে সেগুলোকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। বাংলাদেশে যে চামড়া শিল্প আছে সেটি ধ্বংস হচ্ছে কিভাবে, এটিও একটি ভাবার বিষয়। বাংলাদেশ কিন্তু স্বনির্ভর অর্থনীতির দেশ হওয়ার দ্বারপ্রান্তে আছে। বাংলাদেশের একটি সাহসী সিদ্ধান্ত, সরকারের সাহসী সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশকে স্বনির্ভর অর্থনীতির দেশ করা সম্ভব। পুরোপুরি স্বনির্ভর পৃথিবীর কোনো রাষ্ট্র হওয়া সম্ভব নয়, কিন্তু যদি কূটনৈতিক তৎপরতা বাড়ানো যায় তবে আমরা মনে করি আমাদের মনস্তাত্ত্বিকভাবে, বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিকভাবে যেভাবে ভারত নির্ভরতা এটি ঢুকে গেছে বা বিগত ফ্যাসিস্টরা ঢুকিয়ে দিয়েছে, সেখান থেকে আমাদের বের হওয়া সম্ভব। আপনি সমন্বয়হীনতার কথা বলেছেন যে বেশ কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশের মধ্যে, কিন্তু সেখানে সমন্বয়হীনতার জন্য এরকম ঘটনা ঘটেছে। বা আপনাদের আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা ছাত্রদেরকে যে ভূমিকায় দেখতে চেয়েছিলাম, এই যে আমরা বেশ কিছু ঘটনা আমি শুরুতে যেগুলোর কথা উল্লেখ করছিলাম, সেখানে আপনাদেরকে সেভাবে প্রতিরোধ করতে দেখিনি বা তেমন কোনো ভূমিকা নিতে দেখিনি সরকারের পাশাপাশি। এটির কারণটা কি আসলে? সমন্বয়হীনতা কার সাথে? আপনাদের সঙ্গে কি সরকারের সমন্বয়হীনতা হচ্ছে? দেখুন, আমাদের কাজ হলো ছাত্র সমাজ যে আছে তাদেরকে নির্দেশনা দেওয়া। সরকারের সাথে আমাদের সম্পর্ক নেই। সরকারে আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে 2 জন প্রতিনিধি সেখানে আছেন, উপদেষ্টা। কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু ছাত্র সমাজকে সঠিক পথে রাখার জন্য এবং স্টুডেন্ট যে ফোর্সটা সেটিকে বাংলাদেশের কাজে লাগানোর জন্য যে নির্দেশনা দেওয়া দরকার, আমাদের কাজ হলো সেটি। যেমন বাংলাদেশে যখন আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একে অপরের সাথে প্রতিযোগিতা এবং তাদের মধ্যে যে একটি হানাহানি, একেবারে অতি সাম্প্রতিক ঘটনা, যাত্রাবাড়ির যে ঘটনাটি ঘটলো, সেখানে কিন্তু সকলের মধ্যে একটা প্রশ্ন যে এখানে তো আসলে সবাই সময় পেয়েছে, আপনারা সময় পেয়েছেন, আপনারা কেন কোনো স্টেপ নিলেন না, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন না? আমাদের সম্পূর্ণভাবে বিশ্বাস ছিল এখানে যেহেতু ঘোষণা দিয়ে একটি তারা কর্মসূচি দিয়েছে, খুব স্বাভাবিকভাবে সেটিকে হ্যান্ডেল করার জন্য প্রশাসনই যথেষ্ট এবং প্রশাসনেরই এখানে ভূমিকা রাখার কথা। রাষ্ট্র যদি ভিজিবল না হয় তাহলে কে সেটাকে সামলাবে? কিন্তু প্রশাসন তো সফলভাবে এখন পর্যন্ত যতগুলো আসলে 5 আগস্ট পরবর্তী আমরা যেসব বিক্ষোভ দেখেছি, আন্দোলন, সফলভাবে আসলে সেভাবে কোনোটি সমাধান করতে পারেনি। সেখানে আপনাদের কি আগে বোঝা দরকার ছিল না যে এটি অন্য পথে যেতে পারে, সেজন্য আপনাদের একটা প্রস্তুতির দরকার আছে? দেখুন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে, যাত্রাবাড়ির প্রতিনিধি, তারা সর্বোচ্চ চেষ্টা সেখানে করেছে। এবং তার চেয়ে অবাক করা বিষয়, আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে এবং বাংলাদেশ সেনাবাহিনী করেনি সেখানে। আমরা দেখেছি ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সেখানে কিন্তু তারা গিয়ে ভূমিকা পালন করেছে এবং সেই ঘটনাটি অনেক বড় আকার ধারণ করার আগে তারা কিন্তু সমাধান করতে পেরেছে। এবং যাত্রাবাড়ির ঘটনাতেও কিন্তু আমরা সেই চিত্র প্রত্যাশা করেছিলাম। কেন 2 পক্ষের মধ্যে তারা দাঁড়ালেন না? পুলিশ কিংবা আর্মি ফোর্স কেন সেখানে গেলেন না? আমার সেটি প্রশ্ন। ঠিক, জনাব আশরাফ কায়সার, আমরা আসলে একটা মুক্তির আন্দোলন ছিল, গণ অভ্যুত্থানটা ছিল যে আমরা শুধু ফ্যাসিবাদ মুক্ত হব তা নয়, আমরা আমাদের অধিকার ফিরে পাবো, আমরা সকল ধরনের যে অন্যায্যতা সেখান থেকে মুক্তি পাবো। সেখান থেকে আমরা তো আসলে মুক্তি পাইনি, এখনো 100 দিন পার হয়ে গেছে এবং সামনে যে আমরা খুব ভালো কিছু দেখতে পাচ্ছি সেটাও স্পষ্ট করে বলতে পারছি না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ভঙ্গুর অবস্থায় আছে। এই যে আমরা কলেজকে লুটপাট হতে দেখছি, এখন গণভবনকে লুটপাটের পর আমরা দেখেছি কলেজ এখন লুটপাট হচ্ছে, ছাত্ররা ছাত্রদের উপর আগ্রাসী হচ্ছে, শিক্ষকরা তাদের উদ্বুদ্ধ করছে আক্রমণ করার জন্য। আমরা যে আসলে মুক্তির স্বপ্ন দেখেছিলাম সেই মুক্তি আসলে সেভাবে চোখে নজরে আসছে না। দায় আসলে কার কার উপর বর্তায়, আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমরা প্রতিষ্ঠান হিসাবে অনেককে দায়ী করতে চাই, যেমন সরকারকে করতে চাই। প্রথমত তারাই তো আসলে দায়িত্ব নিয়েছেন দেশ পরিচালনার, অতএব তাদেরকে নির্লিপ্ত শৌখিন সরকার হয়ে বসে থাকলে হবে না, তাদেরকে কার্যকরী সরকার হতে হবে। আমি কিন্তু অনেক দিন থেকে বলছিলাম সব সহিংসতার সময় বৈষম্য বিরোধীরা দৌড়ে যাবেন,
সচিবালয়ের পাশে দৌড়ে যাবেন, এটি কিন্তু দেখতেও ভাল লাগছিল না। সরকার রয়েছে, তার পুলিশ রয়েছে, তার প্রশাসন রয়েছে, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে। যেই জিনিসগুলো আপনি এতক্ষণ বললেন যে আইন শৃঙ্খলার অবনতি আমরা দৃশ্যমান কি দেখছি, সেটি হচ্ছে তিতুমির কলেজ, সেটি হচ্ছে ঢাকা কলেজ, সিটি কলেজ, সেটি হচ্ছে যাত্রাবাড়ি, সেটি হচ্ছে ব্যাটারি, সেটি হচ্ছে ইসকন। ব্যাটারি যদি আপনি 5 দিন পরে সরকার নিজেই আপিল করেন, এই ঘটনাটি সে 7 দিন আগে কেন করলো না? তার মানে আমরা সরকারকে যথেষ্ট ম্যাচিওর দেখছি না, সিরিয়াস দেখছি না, দক্ষ দেখছি না এবং দূরদর্শী দেখছি না। এরকম সরকার নিজের পায়ে কতদিন টিকে থাকতে পারবেন আমি খুব সন্দিহান। আপনি যে জায়গাটি বলছেন, আমার ধারণা বাংলাদেশের সবাই সেটি প্রত্যাশা করেছে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার চেরা চামুন্ডারা পালিয়ে গেছেন এবং তারা আমাদের লুটপাট করে গেছেন। এখন দেশে শান্তি আসবে, স্থিতি আসবে, আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব, রাষ্ট্র মেরামতের কাজ চলবে। কিন্তু ঘটনা সেই দিকে যেতে পারছে না, বড় আকারের কোনো কিছুর দিকে আমরা যেতে পারছি না। প্রতিদিনের অ্যাডহক প্রবলেম ডিল করতে গিয়ে সরকারকে প্রথমত অত্যন্ত ক্ষমতাশীল এবং তৎপর হতে হবে, তাদের ক্ষমতা প্রয়োগ করতে হবে। আমরা অদৃশ্য সরকার চাইনি। আগের সরকারটি যেরকম আমাদের বুকের উপরে চেপে বসেছিল, আমরা সেটি চাইনি, তাই বলে আমরা অদৃশ্যও চাইনি। তার মানে মাঝামাঝি একটি অবস্থান রয়েছে, একটি স্বাভাবিক সুস্থ সরকারের পরিষ্কার ডিমান্ড সমাজে রয়েছে, সেই জায়গাটিতে তারা কাজ করতে পারছেন না। এখন আমি যদি বলি যে নাগরিকরা যে বীতশ্রদ্ধ হচ্ছেন, হতাশ হচ্ছেন এবং ভয় পাচ্ছেন এবং আপনার মনে করছেন যে আগামীতেও কোনো সুন্দর সময় নাই, এটি কিন্তু চলতে দেওয়া যাবে না। আপনাকে খুব দ্রুত আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। কাউকে আপনি দেখুন, আবার অনুমতি না নিয়ে রাস্তায় বসে যাওয়া, এই কালচার থেকে আমাদের বেরোতে হবে। আপনার অনেকের ব্যাপারে প্রতিহিংসা ইচ্ছা জাগতেই পারে। তুচ্ছ ঘটনায় 2টি কলেজের মারামারি হলো, অতি তুচ্ছ, মানে আপনি পরবর্তীতে এটি আর বলতেও পারবেন না। কাজে আমরা কি দায়িত্বশীল অদায়িত্বশীল হচ্ছে কিনা দেখা দরকার, আমরা কি বিনা প্রয়োজনে সহিংস হচ্ছে কিনা দেখা দরকার। আমি যেটা অবজার্ভ করছি, সবাই মনে করছে কেউ যা ইচ্ছা তাই করতে পারি, কেউ বাধা দেওয়ার নাই, কেউ বিচার করার নাই, আইনের কোনো প্রয়োগ নাই, আইন শৃঙ্খলা বাহিনী নেই। অসংখ্য ধন্যবাদ। মাহিন সরকার, আপনার কাছে আসি। যে প্রশ্নটি আপনার কাছে করছিলাম যে আসলে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আপনাদেরকে এতদিন সবাই জানতো যে আপনারা সরকারের প্রেশার গ্রুপ, সরকারে আপনাদের প্রতিনিধি আছে, সুতরাং আপনারা চাইলে সেটা অনেক কিছু সম্ভব, কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছে যে সেখানেও আপনাদের অনেক মতানৈক্য, বিশেষ করে মিত্র যাদেরকে বলা হতো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাগরিক কমিটির যারা মিত্র, তাদের সঙ্গে আপনাদের অনেক মতানৈক্য হচ্ছে। আপনারা আসলে কি স্টেপ নিতে যাচ্ছেন সামনে? দেখুন, আমরা এই মুহূর্তে আসলে জাতীয় ঐক্য ছাড়া অন্য কিছু ভাবছি না, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের যে সামগ্রিক অবস্থা এবং আক্রান্ত প্রবণ অঞ্চল হিসেবে বাংলাদেশ মানে কিন্তু আবির্ভূত হচ্ছে এবং প্রমাণিত হচ্ছে দিনকে দিন। কারণ স্টেট কিন্তু ভিজিবল না, স্টেটের অর্গানগুলো কিন্তু কাজ করছে না। তো খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে আসলে ঐক্য ভিন্ন কোনো কথা নেই বা আমাদের কোনো লক্ষ্যও নেই। আমাদের প্রাথমিক এবং এই মুহূর্তে একমাত্র লক্ষ্য হলো ঐক্য প্রতিষ্ঠা করে। আপনারা দেখেছেন যে আমরা আসলে জাতীয় ছাত্র সংহতি যে সপ্তাহ, সেটি আমরা ঘোষণা করেছি এবং সেখানে কিন্তু যত ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠন আছে তারা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী যারা আছে সবাই আমাদের সাথে সহমত পোষণ করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু তারা তাদের যে কর্মকাণ্ড আমরা যে ঐক্যবদ্ধ আছি সেটি কিন্তু বার্তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছে। আপনারা কি রাজনীতিতে আসছেন? এমন প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, রাজনীতিতে আসছেন কিনা? আচ্ছা, আমরা তো আসলে রাজনীতির মধ্যেই আছি, আমরা রাজনীতির বাইরে নেই। গণ অভ্যুত্থান ইটসেলফ একটি রাজনৈতিক বিষয়, কারণ আপনি সবচাইতে বড় 21 শতকের সবচাইতে বড় ফ্যাসিস্টকে আপনি তাড়িয়ে দিয়েছেন, এটি অবশ্যই শক্তিশালী একটি রাজনৈতিক প্রেশার কাজ করেছে, বিদায়ী সে চলে গেছে। এখন খুব স্বাভাবিকভাবে আমরা সবাই রাজনীতির মধ্যে আছি, কিন্তু প্রচলিত অর্থে যে আমরা রাজনীতি বলি সেই প্রচলিত রাজনীতির মধ্যে আমরা এখনো যাইনি। তবে বাংলাদেশের জনগণ যদি আসলে মনে করে যে আসলে তাদের মধ্য থেকে যদি আওয়াজ ওঠে যে আমাদের আসা দরকার, আমাদের সামনে যাওয়া দরকার রাজনীতির মাঠে, তবে আমরা অবশ্যই ঘোষণা দিয়ে সেটি। অসংখ্য ধন্যবাদ জনাব আশরাফ কায়সার। সংকট এবং যে ষড়যন্ত্র, সেখান থেকে তো আমরা আসলে মুক্তি চাই, মুক্তির কথা বারবার বলছিলাম। এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয় যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেখান থেকে মুক্তির বা উত্তরণের উপায় কি? দেখুন, সংকট যে আছে এটা আমরা সবাই জানি এবং সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে, আর ষড়যন্ত্র আছে এর পেছনে, এটিও একটু আগে আমরা কথা বললাম। ভারতের ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্রের হয়তো আরেকটি নতুন চরিত্র ডোনাল্ড ট্রাম্প,
তার শপথ নেওয়ার পর থেকে দেখতে পাবেন। কাজেই এই সমাজে ফ্যাসিবাদের অনেক শক্তি সক্রিয়, তারা ধীরে ধীরে মাথা তুলছে, তাদের টাকা পয়সা রয়েছে, নেটওয়ার্ক রয়েছে, তাদের ক্ষমতা রয়েছে, তারা ষড়যন্ত্র করবে। এই বাস্তবতায় আমি যেটি মনে করি, দেখুন বাংলাদেশের উপরে অনেক পশ্চিমা বিশ্বের কিন্তু ট্রাভেল সতর্কতা চলছে যে বাংলাদেশে যাওয়া এখন নিরাপদ না। তাতে করে বিজনেস কমিউনিটি যেটা পাচ্ছে না সেটি হচ্ছে বায়াররা এখানে আসছে না, তাদেরকে গার্মেন্টসের অর্ডার দিচ্ছে না, অন্যান্য রপ্তানিযোগ্য ওইটির ভেতরে বাংলাদেশ ঢুকে গেছে। এই যে আপনি বলছিলেন ভারত থেকে পণ্য আদান প্রদানে বাধা দেওয়া হবে, এটি যদি ঘটে ভারতের উপরে আমরা অনেকভাবে নির্ভরশীল, ভারতও অনেকখানি নির্ভর করে, এটি আরেকটি ষড়যন্ত্রের প্রকাশ হবে। তারপরে আপনি জানেন যে আমাদের যদি ইন্টারন্যাশনাল বিজনেসে ভালো করতে হয়, কান্ট্রি ইমেজ কিন্তু ঠিক হতে হবে, যে ল অ্যান্ড অর্ডার ঠিক আছে, গভর্নেন্সে ঘাটতি থাকতে পারে কিন্তু নিরাপদ মানুষ, নাগরিক নিরাপদ, বিদেশিরা নিরাপদ, পর্যটকরা নিরাপদ, অথবা যারা ব্যবসা করতে চান, কূটনীতি স্থাপন করতে চান, খুব দ্রুত আমাদেরকে ওই ইমেজটা দাঁড় করাতে হবে। এই মুহূর্তে আপনি যদি যাত্রাবাড়ির ফুটেজ পৃথিবীর কেউ দেখে বা তিতুমির কলেজের ফুটেজ পৃথিবীর কেউ দেখে, সে আগামী 1 বছরও বাংলাদেশে আসার কোনো দুঃসাহস করবে না। কাজে আমরা ওরকম একটি দেশ হতে চাই না। ভারত ঠিক যেই ন্যারেটিভটা প্রচার করতে চাচ্ছে যে বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা নিয়েছে, ইসলামিস্টরা ক্ষমতা নিয়েছে, হিন্দুরা নিরাপদ না, আওয়ামী লীগের লোকরা নিরাপদ না, এবং প্রফেসর ইউনূস ইসলামিস্টদের প্রতিনিধি হিসেবে দেশ শাসন করছে, এই ন্যারেটিভে আমাদের পা দেওয়া যাবে না। আমি শুধু অনুরোধ করব, যারা কোনো আন্দোলন করতে চাচ্ছেন সেটি যৌক্তিক কিংবা অযৌক্তিক, তাদের মনে রাখতে হবে উনি কিন্তু ভারতের ন্যারেটিভে পা দিচ্ছেন, এবং যেটি আমাদেরকে অনেকখানি ভোগাবে, এবং মিথ্যাচার কিন্তু অনেক দিন চলতে পারে যদি আপনি সেটি কন্টিনিউয়াস করতে থাকেন। ভারতীয় মিথ্যাচার আমরা ধুলায় উড়িয়ে দিতে পারি যদি মাঠে আমরা দায়িত্বশীল হই, কিন্তু যদি মাঠে আমরা অদায়িত্বশীল হই, আজকে প্রথম আলো ডেইলি স্টারের সামনে আপনি যে আন্দোলন বা বিক্ষোভ প্রদর্শন করছেন, এটিও ভারতীয় ন্যারেটিভকে স্ট্রং করছে। ইসকন তো ভারতের একদম ফ্রন্টলাইন পার্টনার হিসাবে কাজ করছে, এমনকি ব্যাটারিওয়ালারা, তিতুমির, এরা ভারত বারবার দেখাতে চাচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বলে কিছু নাই। আপনি জানেন যে আজকে আমি একটি ভারতীয় সংবাদ সংস্থার সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে, আমি বললাম যে ভারত কেন ভিসা দিচ্ছে না, বললো যে ভারত নিরাপদ বোধ করছে না যে এইরকম অস্থিতিশীল দেশ থেকে জঙ্গি বা সন্ত্রাসীরা ভারতে চলে আসবে ভিসা দিলে। কাজে ভারত এটি পশ্চিমা বিশ্বের কাছে প্রচারও করছে। ডোনাল্ড ট্রাম্পের সেই টুইট আপনার মনে আছে, ভারতের এই যে ইসকন ইস্যুতে যে প্রেস স্টেটমেন্ট হয়েছে, কাজে বাংলাদেশকে স্ট্রংলি তার ন্যারেটিভ ঠিক করতে হবে, সেটি প্রচার করতে হবে, সরকারের একটা দারুণ সক্ষমতা দেখাতে হবে, সরকারের মুখপাত্র লাগবে, এবং আপনি জানেন যে 100 দিনের কর্মসূচি নিয়ে বাংলাদেশকে ঠিক করার একটি চেষ্টা সরকার করতে পারে, এবং আমার ধারণা এটি সম্ভব। মাঠে কিন্তু মানুষ এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পছন্দ করে, সরকারের প্রতি সমর্থন রয়েছে, তাদেরকে আমরা দেখতে চাই যাতে করে তারা সংস্কারটিকে এগিয়ে নেন, আমাদের স্বপ্নের দেশ গঠনের দিকে আমরা এগিয়ে যাই। স্যার মোহাম্মদ মাইন সরকার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, এটি নিউজের সঙ্গে থাকুন, নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।